এবার রাইয়ের সাধের আয়োজনে রাইয়ের আসনের মধ্যেই এবার বোম ফিট করে এলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকলে রাইয়ের সাধের আয়োজনে লেগে পড়ে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে তোমরা কেউ তো আমাকে বিশ্বাস করে কোনো কাজই দিচ্ছ না, তোমরা আমার সাথে এরকম কেন করছো বলো তো? তোমাদেরকে মোটেও আমার উপরে বিশ্বাস নেই, এত ভালো মানুষ হওয়ার চেষ্টা করলাম, তার সত্ত্বেও কি তোমরা আমার উপরে একটু আস্থা রাখতে পারছো না? তাহলে যদি তোমরা আমাকে ক্ষমা নাই করতে পারো তাহলে আমাকে এই বাড়িতে এনেছো কেন বলো তো মা? ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে আচ্ছা রাই, ওকে যদি কোনো রকম কোনো কাজ দিই তোর স্বাদের আয়োজনে, তাতে তোর কোনো আপত্তি আছে? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে মা, আমার বাড়িতে তোমরা যা ইচ্ছে করতে পারো, তাই বলে তোমরা আমাকে এরকম করে লজ্জায় ফেলে দিচ্ছ কেন বারবার করে আমার পারমিশন নিয়ে? ঠিক সেই মুহূর্তেই রাই নিজে থেকে নীলুকে বলতে থাকে যে আমার স্বাদের দায়িত্ব তোদের সকলের দায়িত্ব, তোরা সকলে মিলেঝুলেই সব কাজ করবি। ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে এই সুযোগটাকে তো আমি কাজে লাগাবো। এবার অন্যদিকে রাইয়ের বসার সেই আসনটাকে সাজানোর নাম করে নীলু যখন ওর সঙ্গে করে আনা সেই বোমটাকে রাইয়ের আসনে নিচে ফিট করে দেয় এবং বলতে থাকে যে রাই দিদিভাই, এবার শুধু তোর স্বাদের দিন, তোর এই আসনে বসার পালা। তারপরে যখন এই টাইম বমটা ফেটে যাবে না, তখন তোর আর অস্তিত্ব বলে কোনো কিছু থাকবে না, তুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি রাই দিদিভাই, তোর সঙ্গে সঙ্গে তোর সন্তানটাও পৃথিবী থেকে চলে যাবে। তখন আমাকে তুই কী করে শাস্তির আওতায় আনবি বলতো, যেখানে কিনা তুই বাঁচবি না, তোর সঙ্গে যারাই বা দাঁড়িয়ে থাকবে তারাও তো পৃথিবী থেকে চলে যাবে, তাই না? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে জানেন তো সার্থক স্যার, কেন জানি না আমার মিসদি ভাইয়ের উপরে বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছে না। মিসদি ভাই যাই করছে তাতেই আমার কেন জানি না সন্দেহ হচ্ছে। ও কেন এই আসনটাকে এত সুন্দর করে সাজানোর চেষ্টা করছে সেটাই আমি বুঝতে পারছি না। এই আসনটার মধ্যে এমন কী আছে বলুন তো? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে ছাড়ো না, সেই আসন নিয়ে কী বা করতে পারে বলো তো? এই আসনটার মধ্যে তার এমন কোনো কিছু সে রেখে দেবে না যার ফলে কিনা রাই দিদিভাইয়ের ক্ষতি হতে পারে। আর যদি সেরকম কোনো কিছু করো, আমরা ক্রস চেক করে তারপরে তো রাই দিদিভাইকে সেখানে বসতে দিব, তাই না? ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে ছাড়ো না স্রোত, এসব নিয়ে এত টেনশন করছো কেন বলো তো? ঠিক সেই সময় পরদিন যখন অবশেষে রাইয়ের স্বাদের দিন চলে আসে, তখন রাইকে সাজগোজ করানোর সময় নীলু রাইকে খুব বেশি করে সাজানো মাত্রই রাই বলতে থাকে যে নীলু, এরকম করে তোমাকে এত সুন্দর করে সাজাচ্ছিস কেন বলতো? আজকে তো আমার বিয়ে না, আজকে আমার স্বাদের অনুষ্ঠান। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাই, যত পারিস সেজে নে, কে বলতে পারে এরকম সুযোগ যদি আর কোনোদিনও তুই না পাস বলতো? এটা ধরে নে না যে আজকেই তোর শেষ দিন। তখন এই কথা শোনা মাত্রই স্রোত এবং রাইয়ের বৌমনি চমকে ওঠে এবং বলতে থাকে যে মেজদি ভাই, তুই কী সব ভুলভাল বলছিস বলতো? তোর কি মুখে কিছুই বাঁধে না? আজকে ওর জীবনে এত বড় একটা দিন, তার সত্ত্বেও তুই এরকম উল্টোপাল্টা কথা কেন বলছিস বলতো? তুই ওর উদ্দেশ্যটা কি? ওর দিনটাকে খারাপ করে দেওয়া বলতো? অন্যদিকে নীলু বলতে থাকে যে না না, তোরা অন্যভাবে নিচ্ছিস আমার কথাটাকে। আমি বলতে চাইছিলাম যে মা হওয়ার আগে রাই দিদিভাই এরকম করে সাজসজ্জা করার তো একমাত্র শেষ আজকেই দিন, তাই না? তারপরে তো রাই দিদিভাই ডেলিভারি হয়ে যাওয়ার পর রাই দিদিভাই কখন আর এরকম করে সাজার সুযোগ পাবে? তখন তো ও সন্তানটাকে নিয়েও ব্যস্ত হয়ে পড়বে, তখন তো এরকম করে সাজার জন্য ওর আর সময় সুযোগ কোনোটাই হয়ে উঠবে না, তাই না? আমি সেটা বলার চেষ্টা করছিলাম। তোমরাও না আমার কথার অন্য মত বের করানোর জন্য একবারে মুখ লুকিয়ে থাকো। অন্যদিকে কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে স্রোতকে যে স্রোত, কেন জানি না আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না নীলুর কোনো কথাই, তাই নীলুর উপর একটু নজর রাখার চেষ্টা করো তো স্রোত। তখন স্রোত বলতে থাকে যে ঠিক বলেছো বৌমনি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।